সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো আছো। গত পর্বে আমরা একটা কোরিয়ান ড্রামা দেখেছিলাম, যেখানে আমরা দেখেছি যে একটা সাধারণ ছেলে একটা গ্যাংস্টারের মেয়ের প্রেমে পড়ে যায়। তো সেটার দ্বিতীয় পার্ট বা লাস্ট পার্ট আজকে আমরা দেখতে চলেছি। তবে আমি খুবই দুঃখিত গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে মাত্র 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন রয়েছে। তুমি চাইলে কিন্তু অনেক্স বেটের মাধ্যমে ঘরে বসে ক্রিকেট, ফুটবল সহ নানা ধরনের খেলার স্কোর দেখতে পারো। এর সাথে ম্যাচের কি রেজাল্ট আসতে পারে সেটার উপর তুমি প্রেডিকশন বা অনুমান করেও বাজি ধরতে পারো। আর অনেক্সে জেতা টাকা তুমি পেটিএম বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উইথড্র করতে পারো নিশ্চিন্তে। আর তাছাড়া এখানে তোমার 24 ঘন্টা কিন্তু কাস্টমার সার্ভিস সাপোর্ট রয়েছে। তো যাই হোক, পিন কমেন্টে আমি যে প্রোমো কোডটা দিয়েছি সেটা ইউজ করলে তুমি ফার্স্ট ডিপোজিটে 26,000 রুপি পর্যন্ত বোনাস পেতে পারো। তো আর দেরি কিসের, গুগলে গিয়ে সার্চ করবে ওয়ানেক্স লিখে, আর তারপর সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলবে। তবে অ্যাকাউন্ট খোলার সময় আমার পিন কমেন্টে দেওয়া প্রোমো কোডটি অবশ্যই ইউজ করবে, তাহলে তুমি পেতে পারো 26,000 রুপি বোনাস বেটিং করার জন্য। তো এবার চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো গত পর্বের লাস্টে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের যে নায়ক সে নদীতে ঝাঁপ দেয়, আর সে যখন নদীতে ঝাঁপ দেয় মরার জন্য, সে যখন পানিতে ডুবেছিল তখন তার নায়িকার কথা মনে পড়তে থাকে, মানে জিলিয়ার কথা মনে পড়তে থাকে। এবং তার কাছে মনে হয় সে যদি মারা যায়, জিলিয়ার যদি কেউ ক্ষতি করে, মানে জিলিয়ার জন্য সে ফিলিংস বোধ করে। আর তখনই সে মরার প্ল্যান ক্যান্সেল করে পানি থেকে বের হয়ে আসে। আর এখন তার উদ্দেশ্য সে জিলিয়ার কাছে যাবে, কিন্তু জিলিয়া কোথায় রয়েছে সেটা সে যায় না। আর ওদিকে আমরা দেখি আমাদের নায়কের যে প্রতিবেশী ছিল সে করেছে কি, ওদের দুজনের যে ফোন ছিল সেটা পেয়েছে এবং ওটা যত্ন করে রেখে দিয়েছে। আর তখন জিলিয়ার ফোনে একটা কল আসে, আর এরপর ওই প্রতিবেশী করে কি সেই কলটা রিসিভ করে। তো যে কল করেছিল সে করে কি ওই প্রতিবেশীর সাথে দেখা করতে আসে। তো আমরা দেখি সে হচ্ছে একটা মেয়ে যার নাম হচ্ছে ম্যাং লুইং, আর সে একজন হচ্ছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, এরই সাথে সোশ্যাল ওয়ার্কও করে থাকে। আর সে জিলিয়াকে খুঁজছিল, কারণ জিলিয়াকে সে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলতে চায়, কারণ তার একটা সেফটি ইস্যু ছিল। তো এই জন্য সে জিলিয়াকে খুঁজছিল। তো এরপর সে প্রতিবেশীর কাছে জিলিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ওই প্রতিবেশী তো জিলিয়াকে চেনে না। তো এই জন্য সে ওই প্রতিবেশীর কাছ থেকে জিলিয়া সম্পর্কে কোনো তথ্য পায় না। আর ওদিকে আমরা দেখি কিয়ানের লোকজন কিন্তু আবার জিলিয়াকে খুঁজছিল, কারণ কিয়ানের একটা পাখি রয়েছে ওদের কাছে। আর এই পাখিটা কেন এত বেশি ওই কিয়ানের কাছে ইম্পর্টেন্ট বা গ্যাংস্টারের লিডারের কাছে ইম্পর্টেন্ট এটা আমরা জানি না। তো যাই হোক, কিয়ানের লোকজন জাস্ট এটা জানে যে আমাদের নায়কের কাছে জিলিয়া এসেছিল। তো আমাদের নায়কের সম্পর্কে যখন ওরা খোঁজ করে তখন জানতে পারে যে ওর কোনো বন্ধুই নেই, মানে কোনো পরিচিত মানুষ নেই, কেউ ওকে ভালো মতো চেনেও না। অদ্ভুত একটা ছেলে, কই গিয়েছে ওরা কোনো খোঁজই পায় না। আর এদিকে আমাদের নায়কের খুব খারাপ লাগছিল যে জিলিয়া কেমন আছে, কোথায় রয়েছে, ওর কোনো সমস্যা হচ্ছে কিনা। তো অনেক খুঁজেও পায় না। তখনও কি করে, একটা ড্রয়িং বানায়, মানে জিলিয়ার একটা ছবি আর্ট করে, যেটা খুবই হাস্যকর। আর তারপর নিচে লেখে, এই মেয়েটাকে আমি খুঁজছি, যদি কেউ ওকে পেয়ে যান তাহলে বলবেন আমি অমুক জায়গায় আছি। আর তারপর সেটা ফটোকপি করে অনেক জায়গায় জায়গায় লাগিয়ে দেয়। তো এইভাবে অনেক চেষ্টা করার পরও সে নায়িকাকে পায় না। তো তার মনে হয় অন্য কোনো একটা উপায় বের করতে হবে, এইভাবে হবে না। আর তারপর সে করে কি, তার যে একটা চাচা রয়েছে তার কাছে যায়। আর এখানে লোক এই চাচা একসময় গ্যাংস্টার ছিল, তবে সে খুবই স্বার্থপর। এমনকি সে আমাদের নায়কের মায়ের কাছ থেকে অনেক লাখ টাকা ধার নিয়েছিল, যেটা আজ পর্যন্ত শোধ করেনি। আর ওর আঙ্কেল এত স্বার্থপর যে 5 টাকার কাজও কারোর জন্য ফ্রিতে করে না। তো মি চ্যাং মানে আমাদের নায়ক যখন তার আঙ্কেলের কাছে সাহায্য চায়, তখন তার আঙ্কেল বলে, আমি কেন তোমাকে সাহায্য করব, আমার লাভ কি? আর তখন আমাদের নায়ক বলে, আমার মা আপনাকে যে টাকা ধার দিয়েছিল, আপনি যদি এই কাজটা করে দেন তাহলে আমি ওটা মাফ করে দেবো। কিন্তু ওর আঙ্কেল প্রথমে রাজি হয়, কিন্তু পরে চিন্তা করে ওর মায়ের টাকা না দিয়ে তো আমি এমনিই ভালো আছি, ওর মায়ের টাকা দেওয়ার তো আমার কোনো চাপ নেই, আমি হুদাই কেন চাপ নেব। তো সে উল্টো করে কি, আমাদের নায়ককে অনেক আজে বাজে কথা বলে এবং বলে, তুই তোর বাপের মতো একেবারে ইউজলেস একটা মানুষ, তোর কাজ তুই কর, আর তোরে দিয়ে লাইফে কিচ্ছু হবে না। তো মিচাং এখান থেকে চলে যায়, কিন্তু ওর আঙ্কেল ওকে যে এত টিটকারি করেছে এতে ওর কোনো কিছু মনে হয় না। কারণ এখানে আমাদের নায়ক ভাবে শুধুমাত্র তার কথাই আমাদের কষ্ট পাওয়া উচিত, যে অ্যাকচুয়ালি আমাদের ভালোবাসে বা যে অ্যাকচুয়ালি আমাদের কেয়ার করে। আর এই কথাটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। সমাজের অনেক মানুষই কিন্তু অনেক ধরনের টিটকারি করে আমাদের, কিন্তু সবার টিটকারি আমাদের নেওয়া যাবে না। শুধুমাত্র যারা আমাদের ভালোবাসে, অ্যাকচুয়ালি আমাদের ভালো চায়, শুধুমাত্র তাদের কথাগুলো আমাদের গায়ে লাগাতে হবে। তো যাই হোক, এখনো কিন্তু আমাদের নায়ক জিলিয়ার কথা ভাবছিল। আর ওদিকে আমরা দেখি ওই গোয়েন্দা করেছে কি, আমাদের নায়কের প্রতিবেশীকে নিয়ে আমাদের নায়কের বাড়িতে তল্লাশি করছে। তো সেখানে ওই গোয়েন্দা অনেকগুলো বই খুঁজে পায়, যেগুলো সবগুলো সুইসাইড রিলেটেড ছিল, যে কিভাবে সুইসাইড করলে কষ্ট কম হবে বা দ্রুত মারা যাবে। আর তখনই আমরা দেখি সেখানে আমাদের নায়কের যে পাগল কাজিন ছিল, যে করেছিল কি গত পর্বে আমাদের নায়কের সম্পত্তি লিখে নিতে চেয়েছিল, সে আসে। আর তখন গোয়েন্দা ওকে প্রশ্ন করা শুরু করে যে তোমার চাচাতো ভাই কোথায় গিয়েছে, আর ওকে কোনো মেয়েকে নিয়ে পালিয়েছে। আর তারপর ওই মেয়ে গোয়েন্দা করে কি জিলিয়ার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ওদের দুজনকে কখনো দেখেছো একসাথে? তখন নায়কের কাজিন বলে, হ্যাঁ, ওদের দুজনকে আমি গতকালই একসাথে দেখেছি। আর তখন ওই পাগল কাজিন আমাদের নায়কের একটা সুইসাইড নোটও পেয়ে যায়, যেটা সে অনেক আগে লিখেছিল। তো এটা দেখে গোয়েন্দা বুঝে যায় যে আমাদের নায়ক এবং নায়িকা দুজনেই বিপদে রয়েছে, এবং সে ওই মেয়েকে নিয়ে সুইসাইড করতে গিয়েছে। কিন্তু ওদিকে তো আমরা জানি নায়ক নায়িকা একসাথে নেই। তো নায়িকা যখন একা ছিল তখন তার খুব ক্ষুধা লাগে, আর সে ভুলে যায় তার কাছে কোনো টাকা রয়েছে। তো এর জন্য সে একটা বেকারিতে গিয়ে খাবারের দিকে তাকিয়ে থাকে। সে তখন ভাবে যে ভাঙচুর করে এখান থেকে সে খাবার চুরি করে খাবে, কিন্তু তার বিবেক তাকে বাধা দেয়। কিন্তু ওখানে বেকারিতে কাস্টমারদের জন্য টেস্ট করার কিছু খাবার ছিল, সে করে কি ওটা খায়। কিন্তু সে করে কি এত পরিমাণে খায় যে দোকানের মালিক চলে আসে, আর সে বলে, মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত, তোমার সাহায্যের প্রয়োজন। তো এরপর
দোকানদার করে কি আমাদের নায়িকাকে অনেকগুলো ব্রেড এনে দেয় যে তুমি খাও। অ্যাকচুয়ালি তার দোকান সে বন্ধ করতে যাচ্ছিল চিরতরে, কারণ তার দোকান থেকে রেগুলার সন্ত্রাসীরা চাঁদা নিচ্ছিল, সে আর এই ব্যবসা করবে না। তো দোকানদার যখন আমাদের নায়িকাকে খেতে দেয় তখন আমাদের নায়িকার মনে হয় মিচাং কি ঠিক আছে, ওকে খেয়েছে। আর এরপর ওই দোকানদার আঙ্কেল করে কি আরো কিছু ব্রেড প্যাকেট করে আমাদের নায়িকাকে দেয়। আর নায়িকা তখন ভাবে এগুলো নিয়ে আমি মিচাং মানে আমাদের নায়কের সাথে দেখা করব। আর তখনই সেখানে একটা গুন্ডা চলে আসে এবং ওই দোকানদার আঙ্কেলকে ধমকাতে শুরু করে এবং চাঁদা চায়, যেটা শুনে জিলাও রেগে যায় এবং উল্টো ওই গুন্ডাকে বলে তুই কি দাদা হয়ে গিয়েছিস। আর তখন ওই গুন্ডা ভয় পেয়ে যায় এবং বলে ওর কাছে আমি টাকা পাই। আর তখন আমাদের নায়িকা করে কি নিজের সব টাকা ওই গুন্ডাকে দিয়ে দেয়, কিন্তু তারপরেও গুন্ডা বলে আমি আরো 2000 টাকা পাই। আর তখন জিলিওর মাথায় একটা বুদ্ধি আসে, সে করে কি একটা অ্যাড্রেস দিয়ে দেয়, যেটা হচ্ছে তার যে বস ছিল তার অ্যাড্রেস। বলে ওখানে গিয়ে বলবি 2000 টাকা আপনাকে দিতে বলেছে, আর সে অবশ্যই দিয়ে দেবে। মানে ওখানে গেল মার খাবে আর জীবনে সাহস করবে না এখানে আসে টাকা চাওয়ার, কারণ ওটা তো অনেক বড় একটা গ্যাং। আর এদিকে দোকানদার আঙ্কেল আমাদের নায়িকাকে বলে তুমি যে কাজটা করলে আমার জন্য, আমি তোমার ঋণ কিভাবে শোধ করব। তো নায়িকা তখন বলে আপনি আমাকে এতখানি ভালোবাসা দিয়েছেন, এতগুলো ব্রেড দিয়েছেন, আমি তাতেই খুশি। আর তারপর আমাদের নায়িকা যখন সেখানে মানবতা দেখিয়ে চলে আসে তখন তার মনে হয় আরে আমার কাছে তো কোনো টাকা নেই, আমি সাইকেল চুরি করে কিছু টাকা পেয়েছিলাম, সে টাকাই তো আমার শেষ টাকা ছিল, সেটাও দিয়ে দিলাম। তবে তারপর সে ভেতরে ভালো বোধ করছিল যে একটা ভালো কাজ করেছে। তো এরকম ভাবতে ভাবতে সে যখন যাচ্ছিল সে তখন কারোর সাথে ধাক্কা খায়। আর ধাক্কা খাওয়ার পরে সে আমাদের নায়কের বানানো সেই হারানো বিজ্ঞপ্তির পেপারটা দেখতে পায় যে আমাদের নায়ক ওকে খোঁজার জন্য কত কষ্ট করছে। তো ওটা দেখে আমাদের নায়ক অনেক খুশি হয় যে নায়ক ওকে খোঁজার জন্য এত চেষ্টা করছে। তো এই জন্য তাড়াতাড়ি আমাদের নায়কের সাথে দেখা করতে যায়, কিন্তু কোথাও নায়ককে খুঁজে পায় না। তো তখন ভাবে আমি অনেক দেরি করে ফেলেছি, ওকে মারা গিয়েছে, সুইসাইড তো আবার করলো না। কিন্তু ও যখন ওই পোস্টার গুলো ফলো করতে করতে যায় যে একটু আগে লাগানো হয়েছে এদিকেই হয়তো লাগাতে লাগাতে গিয়েছে, তো ফলো করতে করতে গিয়ে ফাইনালি আমাদের নায়ককে পেয়ে যায়। তো দুজন দুজনকে দেখে প্রথমবারের মতো এমন একটা জিনিস ফিল করে যেটা তারা কখনোই ফিল করেনি। দুজনেই প্রচুর খুশি হয়ে যায় আর নায়িকা তো দ্রুত নায়ককে জড়িয়ে ধরে। আর এখানে আমরা নায়ককে প্রথমবারের মতো হাসতে দেখি, মানে যে ছেলেটা সুইসাইড করতে যাচ্ছিল সে প্রথমবারের মতো হাসে। কিন্তু নায়িকা তখনই বলে আরে ইউজলেস তুমি কেমন আছো, তোমাকে অনেক মিস করছিলাম। আর নায়ক তখন বলে আমি তোমাকে সরি বলতে চাই, আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আর নায়িকা তখন বলে সরি তো আমার বলা উচিত, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি। কিন্তু তখনই নায়িকা বলে না সরি তুমি বলবে, তুমি যে আমরা এই ড্রয়িং করেছো আমি কি এরকমই দেখতে, এত বৃষ্টি দেখতে আমি। তখন নায়ক আমাদের ছবি এক জায়গায় করে বলে হ্যাঁ আমি তো ঠিকই গেছি, তুমি এরকমই দেখতে। মানে মিচাং আগের চেয়ে অনেক বেশি স্বতঃস্ফূর্ত হয়ে গিয়েছে। তো যাই হোক তখন ওরা সিদ্ধান্ত নেয় আমাদের নায়িকার যে দাদির বাড়ি রয়েছে গ্রামের বাড়ি সেখানে যাবে। তো যাবে কিভাবে, তখন আমাদের নায়ক বলে আমার একটা আঙ্কেল আছে মারাত্মক স্বার্থপর, আমার মায়ের টাকা এখনো দেয়নি। তো নায়িকা বলে ওর গাড়ি আমরা চুরি করবো চলো। তো এরপর করে কি নায়িকা নায়কের আঙ্কেলের গাড়ি চুরি করে এবং গ্রামের দাদির বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। আর আমাদের নায়ক কিন্তু আজকে অনেক খুশি ছিল, তার ভেতরে কোনো সুইসাইডের কষ্টই নেই, কারণ সে জিলিয়াকে পেয়ে গিয়েছে। আর এদিকে আমরা দেখি সেই গোয়েন্দা করেছে কি আমাদের নায়কের কাজিনকে নিয়ে নায়ককে খুঁজছিল। আর এদিকে আমরা দেখি জিলিয়াও গ্রামে যাওয়ার সময় মানে নায়িকা গ্রামে যাওয়ার সময় একটা পার্ক পায় আর বলে আমি ছোটবেলায় এই পার্কে অনেক যেতাম, আমি এখানে যেতে চাই। কিন্তু গিয়ে দেখে পার্ক আজকে বন্ধ। কিন্তু জিলিয়া পাগলামি করে, সে বলে আমি বন্ধ পার্কে মজা করতে পারি। তো সে বন্ধ পার্কে গিয়ে সব রাইডে ওঠে আর আমাদের নায়ক করে কি সেই রাইড গুলো ধাক্কা দিয়ে ওকে মজা দেয়। আর তখন ওরা পার্কের ভেতরে একটা সন্দেহজনক গাড়ি দেখতে পায় যেখানে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে সুইসাইড করার চেষ্টা করছিল। আর সে তার হাজবেন্ড অনেক বকাঝকা করছিল যে তোমার সাথে থাকার চেয়ে না থাকা ভালো, আমিও মরবো আমার মেয়েকে নিয়ে মরবো। তো নায়ক নায়িকা তখন চিন্তা করে যেভাবে হোক ওদের দুজনকে বাঁচাতে হবে। তো এই জন্য আমাদের নায়ক করে কি মহিলার সাথে কথা বলতে যায় তাকে ডিস্ট্রাক্ট করার জন্য। আর ওই সুযোগে নায়িকা করে কি ওই বাচ্চাটাকে বাঁচায়, কিন্তু ওই মহিলা ওই বাচ্চাটা নিতকে দেখে ফেলে। আর তারপর ওরা দুজন পালায় একটা জায়গায় লুকায়, কিন্তু মহিলাটা বাচ্চাটিকে কিন্তু খুঁজছে। আর এদিকে ওরা করে কি বাচ্চাটার হাত পায়ের বাঁধন খুলে। আর তখন আমাদের নায়কের ছোটবেলার কথা মনে পড়ে, তার মনে পড়ে তার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিল, বাড়ি করেছিল, গাড়ি করেছিল, কিন্তু কখনোই তার দিকে বা ফ্যামিলির দিকে নজর দিত না। আর এজন্য তার মাও সুইসাইড করেছিল। মানে আমাদের নায়ক আবারও নস্টালজিয়ায় পড়ে যায়। আর ওদিকে আমরা দেখি গোয়েন্দা করেছে কি আমাদের নায়কের কাজিনকে নিয়ে তার বাবার শপে পৌঁছে গিয়েছে। আর এদিকে আমাদের দেখানো হয় পার্কে ওই বাচ্চার বাবা চলে এসেছে এবং ওই বাচ্চার বাবা আমাদের নায়ক এবং নায়িকাকে অনেক ধন্যবাদ জানায় এবং বলে তোমরা না থাকলে হয়তো আমার বাচ্চা আমি কখনোই পেতাম না, আসলে আমার ওয়াইফ অনেক ডিপ্রেশনে রয়েছে আর সে নিজের সাথে আমার বাচ্চাকে মারতে চেয়েছিল। আর তখন আমাদের নায়ক অনেক রেগে যায়, সে বলে তুমি যদি সবসময় টাকার পেছনে ঘোরো, তোমার ফ্যামিলিকে যদি সময় না দাও তাহলে তো এরকম হবেই। একটা মানুষের জীবনে টাকাই সবকিছু নয়, এই সবকিছুর জন্য তুমি দায়ী। তো ওই লোকটা তার ভুল বুঝতে পারে এবং তার ফ্যামিলিকে সে ঠিক করে নিয়ে নেয়। তো যাই হোক এরপর করে কি নায়ক নায়িকার দাদির বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু নায়িকা বলে আমার মনে হয় না দাদি আমাকে বাসার ভিতর ঢুকতে দেবে, আর তোমাকে দেখলে তো আরো ঢুকতে দেবে না, কারণ আমার জন্য তারা অনেক বিপদে পড়েছে, অনেক মান সম্মান গিয়েছে। আর তখন নায়ক বলে তুমি তো আমাকে অনেক বিপদে ফেলেছিলে। আর তখন নায়িকা বলে সরি, কিন্তু নায়ক বলে তোমাকে সরি বলার কোনো প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি তুমি আসার পর থেকে আমার জীবনকে জীবন মনে হয়, আমার জীবন থেকে কালো মেঘ সরে গিয়েছে। আর এদিকে আমরা দেখি নায়কের যে কাজিন রয়েছে তার বাবার কাছে যখন গোয়েন্দা যায় তখন আমরা দেখি ওইটা আমাদের নায়কের সেই আঙ্কেল যে সাবেক গ্যাংস্টার ছিল। তো তার কাছে গিয়ে গোয়েন্দা যখন জিজ্ঞেস করে যে আমাদের নায়ক কোথায়, সে বলে কোথায় গিয়েছে আমি জানি না, কিন্তু ওরা আমার ট্রাক নিয়ে পালিয়েছে।
তুমি যদি বলো যে আমার ট্রাক আমাকে ফিরিয়ে এনে দেবে তাহলে আমি তোমাকে বলবো যে কোথায় রয়েছে। অ্যাকচুয়ালি ওই ট্রাকে আমি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমরা দেখি নায়ক নায়িকা দাদির বাসায় পৌঁছায় আর নায়িকা দরজায় নক করতে ভয় পাচ্ছিল, কিন্তু নায়ক তখন সাহস দেয় আর নায়িকা যখন নক করে তখন একটা মহিলা এসে দরজা খোলে। তো নায়িকা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কে, তুমি এই বাড়িতে কেন? আর তখন নায়িকার ভাই আসে এবং বলে তুমি কেন ফিরে এসেছো? আর তখন ভেতরে গিয়ে নায়িকা তার ভাইকে জিজ্ঞেস করে তুমি কবে বিয়ে করেছো আর আমার দাদি কোথায়? আর তখন নায়ক বলে আমি 1 বছর হয়েছে বিয়ে করেছি আর আমার দাদিমা এখানে থাকার জন্য আমাকে জায়গা দিয়েছে আর দাদিমা তার বড় ভাইয়ের কাছে থাকতে গিয়েছে। আর এরপর নায়িকার ভাবি বলে তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। তো নায়িকা প্রথমে না বলে, কিন্তু যখন খাবার আনে তখন ওরা পাগলের মতো খেতে থাকে, যা দেখে নায়িকার ভাবি এবং ভাই অবাক হয়ে দেখছিল। দেখে মনে হচ্ছিল ওরা না জানি কতদিন ধরে খায়নি, আসলে ওরা ক্ষুধার্ত ছিল। আর ওদিকে আমরা দেখি কিয়ানের লোকজন নায়কের চাচার শপে পৌঁছে গিয়েছে এবং সেখানে নায়কের কাজিনকে পিটিয়ে হুমকি দেয় যে বল ওরা কোথায় গিয়েছে। আর তখন ও বলে দেয় যে নায়করা অমুক জায়গায় যেতে পারে, মানে ওদের গাড়ির যে জিপিএস লোকেশন রয়েছে সেটা বলে দেয়। আর এদিকে আমরা দেখি নায়িকার সাথে অ্যাকচুয়ালি তার ভাইয়ের রিলেশন মোটেও ভালো ছিল না, তারা ঝগড়া করতে থাকে। তো নায়িকা বলে আমি শুধুমাত্র দাদিমার জন্য এসেছি, কিন্তু তোমাকে আমি কখনোই ক্ষমা করিনি, কখনোই করব না। আর তখন তার ভাই জিজ্ঞেস করে তুমি এখানে কতদিন থাকবে? তখন নায়িকা বলে আমি যতদিনই থাকি না কেন এটা তোমাকে বলার প্রয়োজন নেই, এই বাড়ির মালিক আমিও। আর এটা বলে নায়িকা চলে যায়। আর তারপর করে কি নায়িকার ভাই নায়ককে নিয়ে হাঁটতে বের হয়। তো আমাদের নায়ক প্রথমে আনইজি বোধ করে, কিন্তু নায়িকার ভাই বলে দেখো আমাদের বাবা মায়ের ডিভোর্স ছোটবেলাতে হয়ে গিয়েছিল, আমরা 2 ভাই বোন দাদিমার কাছে বড় হয়েছি। আর 5 বছর আগে জিলিয়ার সাথে অনেক খারাপ একটা ঘটনা ঘটেছিল, কিন্তু ওই সময় আমি ওকে সাহায্য করতে পারিনি। আর তখন থেকে ও এমন হয়ে গিয়েছে, আমার সাথে কথা বলে না, আমাকে দেখতে পায় না। আর এরপর নায়ককে নায়িকার ভাই তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করে। নায়ক বলে আমার কোনো ফ্যামিলি নেই, আমার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছে। আর তখন নায়িকার ভাই বলে এটা কোনো ব্যাপার নয়, তুমি বিয়ে করে ফেলো, তাহলে তো তোমারও একটা ফ্যামিলি হয়ে গেল। মানে এখানে নায়িকার ভাই তার বোনকে বিয়ে করার কথা বলছে, কিন্তু আমাদের নায়ক বলে না না আপনি ভুল বুঝছেন, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, প্রেমের সম্পর্ক নেই। কিন্তু নায়িকার ভাই বলে তোমাদের দেখলো তো একটা কাপুলি মনে হয়, এখানে ভুল বোঝার কি রয়েছে? আবার এদিকে আমরা জানতে পারি সেই গ্যাংস্টার কিয়ান জানতে পেরেছে তার পাখি এখানে রয়েছে, তো সে এখানে এসে খুঁজতে থাকে। আবার ওদিকে কিন্তু গোয়েন্দাও জানতে পেরেছে যে কিয়ানের লোকজন এসে নায়কের কাজিনদের দোকানে ভাঙচুর করেছে এবং তারা নায়ককে খুঁজছে। তো এর জন্য গোয়েন্দাও টেনশনে পড়ে যায় এবং নায়কের কাছে দ্রুত আসতে চায় নায়ক নায়িকার কাছে। তো যাই হোক এরপর আমরা দেখি জিলিয়ার ভাই মানে নায়িকার ভাই যখন বাসায় যায় তখন নায়িকার জন্য আইসক্রিম নিয়ে যায়, ভাবে হয়তো তার বোন একটু খুশি হবে, কিন্তু নায়িকা এতে উল্টো রেগে যায় এবং তার কাছে মনে হয় তার ভাই হয়তো নিজের টাকা দিয়ে আইসক্রিম কিনে নেই। সে উল্টো আমাদের নায়ককে বলে তুমি কেন টাকা দিয়ে আইসক্রিম নিয়ে এসেছো? তুমি জানো না আমাদের কাছে টাকা নিয়ে আমরা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি? আর তখন নায়িকার ভাই জিজ্ঞেস করে তোমরা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ? আর তখন নায়িকা রেগে যায় বলে আমার সিচুয়েশন জানার তোমার দরকার নেই, তুমি তোমার চরকায় তেল দাও, আমাদের ব্যাপারে তুমি নাক গলাবে না। অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাই নায়িকার ভাই বারবার নায়িকাকে অনেক কেয়ার করার চেষ্টা করছিল, কিন্তু নায়িকা কোনো সুযোগই দিচ্ছিল না। আর এখানে আমরা বুঝতে পারি যে নায়িকার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে ওর ভাই ওকে হেল্প করতে পারে না, আর এর জন্য সে তার ভাইকে ক্ষমা করছে না। আর এর সাথে আমাদের নায়িকা আমাদের নায়ককে বলে তুমি আমার ভাইয়ের কাছ থেকে দূরে থাকবে, কিন্তু আমাদের নায়ক বলে আমি তো ভেবেছিলাম তোমরা ফ্যামিলি। তখন নায়িকা বলে কিসের ফ্যামিলি, ও আমার নায় মাত্র ভাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক পরের দিন ওরা এখান থেকে চলে যাবে, কিন্তু আমাদের নায়ক নায়িকাকে বলে দেখো তোমার ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল সকালের নাস্তার জন্য আমরা খেয়ে বের হই, সেজন্য আমি তাকে ওয়াদা করেছি সকালের নাস্তা খেয়ে বেরোবো। কিন্তু নায়িকা বলে তুমি এগুলো নিজের কাছে রাখো, আমি আমার ভাইয়ের সাথে কোনো রিলেশন রাখতে চাই না। কিন্তু তখনই ওদের ভাবি আসে এবং বলে নাস্তা রেডি করেছি। আর তখন নায়ক বলে ঠিক আছে তুমি ঠিক আছো, কিন্তু ঝগড়া তোমার ভাইয়ের সাথে, তোমার ভাবির সাথে তো না, চলো গিয়ে আমরা নাস্তা করি। তো এরপর নায়িকা গিয়ে নাস্তা করে আর তারপর তার ভাবিকে ধন্যবাদ জানায়। অ্যাকচুয়ালি নাস্তাটা অনেক মজার ছিল। আর তখনই দরজায় নক হয়, তো নায়িকা মনে করে যে তার দাদি এসেছে, দ্রুত দৌড়িয়ে গেট খুলতে যায়, পেছন পেছন তার ভাইও আসে, কিন্তু এমন একটা লোক আসে যাকে দেখে নায়িকা ভয় পেয়ে যায়। আর লোকটা বলে আহ তুমি কত বড় হয়ে গিয়েছো। আর তখন নায়িকা তার ভাইকে বলে এই লোকটা এখানে কি করছে? তখন ওই দরজায় দাঁড়ানো লোকটি বলে আমি তো আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি। আর তখন নায়িকা বুঝতে পারে যে এই লোকটার মেয়েকেই ওর ভাই বিয়ে করেছে। আর তখন নায়িকা পাগলের মতো রেগে যায়। আর নায়িকার ভাই বলে এই লোকটা আজকেই জেল থেকে বেরিয়েছে এবং সে নিজের কাজের জন্য অনেক লজ্জিত, তুমি এসব বাদ দাও। কিন্তু আমরা দেখি নায়িকার যে ভাবি রয়েছে মানে সে তার নিজের বাবাকে বাড়িতে ঢুকতে দেয় না। আর নায়িকাও বলে আমি কিভাবে বাদ দেবো? আর তারপর সে তার ভাইকে পাগলের মতো মারতে শুরু করে। আর নায়িকার ভাই তখন বলে আচ্ছা তোর যদি রাগ কমে তাহলে আমার কথা একটু শোন। তো এরপর নায়কের ভাই বলা শুরু করে 5 বছর আগে ওই লোকটা তোকে রেপ করেছিল আর আমি এর প্রতিশোধ কিন্তু নিয়েছি, ওর মেয়েকে আমি রেপ করেছি, ওর মেয়েকে আমি বিয়ে করেছি। আর এই কথা শুনে নায়িকার ভাবি করে কি তার স্বামী মানে নায়িকার ভাইকে চর মারে ভেতরে চলে যায়। আর নায়ক যখন এগুলো দেখে তখন তার মনে হয় সে নায়িকাকে কখনো এইভাবে ভেঙে পড়তে দেখেনি। আর এরপর নায়িকার ভাবি যেটা করে নায়িকার দাদির সকল জিনিস এসে নায়িকাকে দেয় এবং সত্যি কথা বলে যে তোমার দাদি 1 বছর আগে মারা গিয়েছে। তো এটা শুনে নায়িকা অনেক কষ্ট পায় আর কান্না করে। আর এখানে আমরা জানতে পারি অ্যাকচুয়ালি 5 বছর আগে কি হয়েছিল। অ্যাকচুয়ালি ওই লোকটা নায়িকাকে রেপ করেছিল 5 বছর আগে। আর ওখানে নায়িকার ভাই গিয়েছিল কিন্তু সে কিছুই করতে পারেনি কারণ ওই লোকটা শক্তিশালী ছিল, কিন্তু পুলিশে ধরে ওই লোকটাকে মাত্র 5 বছরের জেল দিয়েছিল। আর এরপর থেকে সে নায়িকার ভাইয়ের সাথে কখনো কথা বলেনি। আর নায়িকার যখন দাদি মারা গিয়েছে শুনেছে তখন নায়িকা অনেক বেশি কষ্ট পেয়েছে এবং নায়ককে নিয়ে
দাদির কবরের কাছে যায় আর কাঁদতে কাঁদতে নায়ককে বলে আজকে আমি বুঝতে পারছি যে পরিবারের সবাইকে হারিয়ে তোমার কেমন লাগে। আর ওদিকে আমরা দেখি নায়িকার ভাই নায়িকার উপরে সব রাগ নায়িকা যে জিনিসগুলো নিয়ে এসেছিল তার উপর দেখাচ্ছিল। আর সেখানে ওই গ্যাংস্টারের যে পাখিটা রয়েছে সেটার বাক্সও ছিল। তো সে না বুঝে ওই পাখির খাঁচাকে অনেক আঘাত করে আর তখনই সেখানে গ্যাংস্টার কিয়ান পৌঁছে যায়। আর এখানে দৃশ্য কাট হয় আর তারপর আমাদের সন্ধ্যার দৃশ্য দেখানো হয় যেখানে গোয়েন্দা এসেছে এবং সে নায়িকার বাড়িতে এসে দেখে এখানে অনেক ভিড় এবং অ্যাম্বুলেন্সে নায়িকার ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের মনে হয় গ্যাংস্টারই নায়িকার ভাইকে এরকম মার মেরেছে। আর ওদিকে আমরা দেখি নায়ক নায়িকা তো এই ব্যাপারে কিছু জানে না, তারা জঙ্গলে দাদির কবরের কাছে ছিল। তো নায়ক তখন ভয়ে বলে এখানে তো সাপ আসবে না আবার? নায়িকা বলে সাপ আসলে কি হবে, আমরা রান্না করে খেয়ে নেব। আর তখন নায়ক বলে তুমি কি জানো আমার বাবা মৃত্যুর শেষ কথাটা কি বলেছিল? নায়িকা বলে কি? বলে আমাকে ইউজলেস বলেছিল আর এটাই আমার কষ্ট, আমি আসলে একটা ইউজলেস, আমি আমার জীবন শেষ করতে চেয়েছিলাম। আর তখন নায়িকা বলে দেখো তোমার জীবনে শুধুমাত্র তোমার অধিকার রয়েছে, কে কি বললো তার জন্য তুমি কোনো কষ্ট নেবে না, তোমার জীবন তুমি শেষ করবে না, তোমার জীবনে অনলি তোমার কথা চলবে। আর আমাদের নায়ক আসলে এরকম কোনো কথাই শুনতে চেয়েছিল যে তাকে বেঁচে থাকার আশা দেবে, আর এই ধরনের কথা সে লাইফে কখনোই শোনেনি। তো যাই হোক কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ে। আর পরের দিন ঘুম ভাঙলে আমাদের নায়িকা নায়ককে দেখতে পায় না আর তখন সে ভয় পেয়ে নায়ককে খুঁজতে থাকে। কিন্তু ওদিকে আমরা দেখি নায়ককেও গ্যাংস্টার কিয়ানের লোকজন ধরে, আমার নায়িকাকেও গ্যাংস্টার কিয়ানের লোকজন ধরে। তো নায়িকা তখন গ্যাংস্টার কিয়ানকে বলে আচ্ছা আমি জিজিকে মেরেছি বলে তুমি মিচাংকে মারতে চাও, মানে নায়ককে মারতে চাও? আর তখন কিয়ান বলে 100 জিজিকে মারলেও আমি আর কিছু যায় আসে না, কিন্তু তুই আমার পাখিকে মেরেছিস, ওটা আমার মায়ের শেষ চিহ্ন ছিল, আমি তো তোদেরকে ছাড়বো না, আর আমি তোকে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করেছি আর তুই একটা ছেলের সাথে পালিয়ে গেলি, একটা বোকা ছেলের সাথে। আর তখন জিলিও বলে তুমি কি এর জন্য আমাকে লালন পালন করে বড় করেছিলে, বিদেশে পাচার করে দেওয়ার জন্য, বেচে দেওয়ার জন্য? তোর কি মনে হয় আমি তোকে কেন বড় করব? আর তুই কি পিয়ন নাকি? তুই তো আগে থেকে ধর্ষিতা ছিলি। আর তারপর তারা জিলিওকে মারা শুরু করে। আবার ওদিকে গোয়েন্দা সে করে কি জঙ্গলে ওদেরকে খুঁজতে শুরু করে। আর ওদিকে আমরা দেখি নায়ককে জ্যান্ত কবর দেওয়ার জন্য সবকিছু রেডি করে ফেলেছিল আর জিলিওকে প্রচুর মারা হয়। আর এখানে কিয়ান বলে মানে গ্যাংস্টার বলে ওই পাখি মরার বদলা হিসেবে আমি তোর জান নেব, কিন্তু তোকে আমি একটা অফার দিচ্ছি, সেটা হচ্ছে তুই ঠিক করবি কে আগে মরবে, তুই আগে মরবি নাকি ওই ছেলেটা আগে মরবে, কিংবা তুই যদি চাস যে কোনো একজনকে আমি বাঁচাতেও পারি, তুই বাঁচবি নাকি ওই ছেলেটা বাঁচবে। আর ওদিকে আমাদের দেখানো হয় আমাদের যে নায়ক সারা জীবন সুইসাইড করতে চেয়েছিল আজকে মৃত্যুতে সে ভয় পাচ্ছে, কারণ সে নায়িকাকে এখন ভালোবেসে ফেলেছে, ওর সাথে বেঁচে থাকতে চায়। কিন্তু তখনই সেখানে গোয়েন্দা চলে আসে। আর এদিকে আমরা দেখি গ্যাংস্টার কিয়ান যখন নায়িকাকে বলে কে বাঁচবে তুই না নায়ক, তখন নায়িকা বলে ওকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো। আর তখন গ্যাংস্টার বলে তোকে তো আমি এত দুর্বল বানাইনি, তুই এত দুর্বল হয়ে গেলি কিভাবে? আর তুই আমাদের গ্যাং এর রুল জানিস, আমাদের নিয়ম হচ্ছে যে দুর্বল তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর তখন নায়িকা বলে আমি লাইফের শেষ সময় এসে ভালো একটা জিনিস শিখেছি, তারাই সব সময় আপন এবং প্রিয় মানুষ হয় যারা কোনো শর্ত ছাড়া তোমার সাথে থেকে যায় এবং তোমাকে ভালোবাসে, যেটা আমার সাথে মিচ্যাং করেছিল, মানে নায়কের কথা বলছে আর কি। আবার ওদিকে আমরা দেখি নায়ক আর ওই গোয়েন্দা নায়িকাকে খুঁজছে, আর এদিকে গ্যাংস্টার কিয়ানের লোকজন নায়িকাকে পানি ফেলে দেয়। আর মিচ্যাং এটা যখন দেখে সে জীবনের রিস্ক নিয়ে করে কি পানিতে ঝাঁপ দিয়ে দেয়। আবার ওদিকে নায়িকা যখন ডুবে মারা পড়ছে তখন তার কল্পনার শেষ ইচ্ছাটা ছিল আমি যদি সারা জীবন মিচ্যাং এর সাথে বাঁচতে পারতাম, আমি ওকে বলতেও পারিনি ওকে আমি ভালোবেসে ফেলেছি। আর তখনই নায়িকা ওখানে যায় এবং তাকে কিস করে মানে ওকে শ্বাস দেয়, পানি থেকে বের করে আনে। আর এদিকে গ্যাংস্টার কিয়ান যখন ওদেরকে দেখে তখন বলে বাহ তোদের প্রেম তো অনেক ইন্টারেস্টিং, তোর বয়ফ্রেন্ড তোকে বাঁচানোর জন্য আমাদের সামনে দিয়েই পানিতে ঝাঁপ দিয়ে দিল। কিন্তু আমরা নায়ক নায়িকার চোখে কোনো ভয় দেখতে পাই না, কারণ গ্যাংস্টার কিয়ানের পেছনেই সেই গোয়েন্দা ছিল তার পুলিশ টিম নিয়ে। তো কিয়ান তার পুরো গ্যাং সহ ধরা পড়ে যায় পুলিশের কাছে। আর এদিকে গোয়েন্দা অনেক খুশি হয় ওদের ওপর এবং গোয়েন্দা নায়িকাকে বলে তোমাকে একটা কথা বলার জন্য আমি খুঁজছিলাম, সেটা হচ্ছে যে লোকটা তোমাকে রেপ করছিল সে জেল থেকে আবার বের হয়েছে, সে যাতে তোমার আবার ক্ষতি না করতে পারে এজন্য তোমাকে আমরা বিশেষ নজরদারিতে রাখবো। তো নায়িকা তখন বলে হ্যাঁ এটা আমিও জানি যে ও বের হয়েছে, কিন্তু আমার দিক থেকে আমি প্রস্তুত রয়েছি। আর তখন আমাদের নায়ক আমাদের নায়িকাকে মোটিভেট করার জন্য বলে মানে যে নিজেই মরতে চাইতো সে এখন নায়িকাকে মোটিভেট করার জন্য বলে তোমার ফিউচার তুমি ছাড়া আর কারোর ডিসাইড করার অধিকার নেই, তুমি অন্যের দ্বারা রেপ হতে পারো, অন্যের দ্বারা যে কোনো ক্ষতি তোমার হতে পারে, কিন্তু তাতে তোমার থেমে পড়া যাবে না, তোমার ফিউচার সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। আর তখন আমাদের নায়িকা মোটামুটি ঠিক হয়। আর এরপর আমাদের নায়ক বলে আচ্ছা আমরা কি একটা কাজ করতে পারি, আমরা শহরে না থেকে গ্রামের পাশে একটা বেকারি দোকান খুলবো, ওখানে একসাথে থেকে যাব, আর তোমার যদি বেকারি পছন্দ না হয় আমরা একসাথে সেলুন খুলতে পারি। অ্যাকচুয়ালি এখানে যেটা হয়েছে ওরা দুজন দুজনকে কিন্তু ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কাউকে প্রপোজ করেনি। তো নায়ক কিন্তু অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি নায়িকাকে প্রপোজ করছে। তো নায়িকা তখন বলে না না আমরা বেকারি খুলবো, আমার বেকারি পছন্দ, আর আমি কিন্তু বেকারির হেড হব, তুমি আমার কর্মচারী হবে। আর এখানে হ্যাপি এন্ডিং এর সাথে এই সিরিজটি শেষ হয়ে যায়। তো যাই হোক অসাধারণ একটা সিরিজ ছিল। পার্সোনালি সেকেন্ড পার্টটা মানে ফার্স্ট পার্টের যে সেকেন্ড পার্ট আমার কাছে এত বেশি ভালো লেগেছে মানে আমি বলে বোঝাতে পারবো না। এবং কোরিয়ানরা অ্যাকচুয়ালি একটা মাল এবং ওদের যে কাহিনী পুরো হৃদয় ছুঁয়ে যায়। তো যাই হোক ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।